একটা পরিচয় আছে। আমার স্ত্রী এই পেট্রোবাংলা মানে ইয়াতে, ওটা তো এখন কোম্পানি, পেট্রোবাংলা কোম্পানিতে সেখানে কর্মরত। এবং আমি আমার জীবন ঘেঁষে দুই চারটা কথা বলবো। আমার আজকে আপনাদের যেরকম পরিস্থিতি, এই একই পরিস্থিতি আমার স্ত্রী এবং আমার জীবনে নেমে এসেছিল। তখন আপনারা হয়তো আমাকে অনেকে চেনেন না। এইটা আমি তখন ছাত্র জীবনে বিয়ে করেছিলাম এবং আমি বিভিন্ন জায়গায় মাস্টার্স কমপ্লিট করে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি আবেদন করতেছিলাম। আমার তখনও চাকরি হয়নি। এখন আমার স্ত্রীর যে চাকরিটা তখন ছিল, এটা মাস্টার রোলে চাকরিটা ছিল, তার চাকরিটা পার্মানেন্ট ছিল না। তখন সার্কুলার দিল। আমি আমার স্ত্রীকে বললাম যে তুমি একটা আবেদন করো, তোমার আবেদন করলে এখানে ঢোকার তোমার একটা সম্ভাবনা আছে। তাকে কৌশলে আবেদন এটা বাতিল করে দিয়েছে। যাই হোক, এই আজকের যে এতগুলো মানুষের যে অধপতি অধপতন, আজকের যে বঞ্চন, আজকের যে শোষণ, এটার জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে যেটুকু জানি, এটার জন্য একটা মানুষ দায়ী। হি ইজ মকবুল ইলাহি, হি ইজ অনলি মকবুল ইলাহি। সে খুব মিষ্টি মিষ্টি কথা বলতো, খুব মিষ্টি মিষ্টি কথা বলতো। সে মানুষের জন্য কিছু করেনি। সে এখানকার জিএম ছিল এবং এখানে বাহির থেকে একের পর এক মানুষকে নিয়োগ দেওয়া হচ্ছিল। সেখানে আমার স্ত্রীকে সেখানে নিয়োগ দেওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। এবং আমি আল্লাহর উপর ভরসা রেখে এই খনিগেট থেকে মকবুল ইলাহিকে তারপরে নিয়ে গিয়ে গেস্ট রুমে ঢুকাইছিলাম যে বাহির থেকে লোক আসে, এখানে একটা মানুষ কেন বৈষম্যের শিকার হবে, কেন বঞ্চিত হবে। আপনি তাকেও নেন, তাকে নেন না। উনি আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনি ইয়ে দেন, আপনি বিসিএস দেন, আপনার ভালো চাকরি হবে, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে। এসব কথা বলতো। এগুলো তো আমার, আপনি আমার ওয়াইফের কি করবেন সেটা বলেন। হ্যাঁ, হবে হবে হবে, কিন্তু এটা কোনোদিন করেনি। ঘটনার পরিপ্রেক্ষিতে যাই হোক, এটা আমি একটা শোষণ, এটা আমি বঞ্চিত, এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি। আজকে এখানে আপনারা যারা এসছেন, আমি জানি না, আমি লাইভ প্রোগ্রামে যতটুকু শুনলাম আপনাদের দাবি 5টা। আমি কিন্তু 5টা দাবি পড়িও নি, জানিও নি। কিন্তু এই মানুষগুলোর চেহারা দেখে, তাদের মলিন মুখ দেখে, তাদের শরীর দেখে, তাদের শরীর থেকে যে ঘাম বের হয়ে যায়, নিষ্পিষিত শরীরের চেহারা দেখে আমার কাছে 5 দফা দাবি পড়ার কোনো প্রয়োজন নাই। আমি বুঝতে পারছি যে তারা কতটা বঞ্চিত, বুঝতে পারছি। এটা তাদের জীবন থেকে ঘেঁষে আসছে, এটা তাদের অভিজ্ঞতা থেকে ঘেঁষে আসছে। আজকে এখানে বহুত মানুষ আছে যারা এখানে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, বয়স শেষ হয়ে গেছে, নতুন করে আসতেছে। এইভাবে একটা জীবন চলতে পারে না। এখন ওই সময় যারা শ্রমিক কর্মী যারা ছিল, খনি কর্মী ছিল, তাদেরকে আমি বলেছিলাম যে দেখো, সরকারে আমি পত্রিকা তো পড়তাম, দেখালে কি হচ্ছে বলা যায় না, এগুলো কিন্তু থার্ড পার্টিকে দিতে পারে। আমাদের বাংলাদেশের একটা স্বভাব হলো এখানে সব সময় এক বৈষম্য সৃষ্টি করা। এখানে পলিসিটা হলো কাউকে উপরে নিয়ে যাওয়া, কিছু মানুষকে শোষণ করে কিছু মানুষ উপরে যাওয়া। এটা আমাদের দেশের হলো একটা রাষ্ট্রীয় পলিসি। এবং আমি পত্রিকায় যখন বললাম যে এই কোম্পানি এবং সারা বাংলাদেশের যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোকে থার্ড পার্টিতে দিতে পারে এবং থার্ড পার্টিতে দেওয়া হলে গেলে তখন এমন ভাবে তারা একটা আমলাতান্ত্রিক জটিলতা এবং আইন দেখাবে যেখানে আর করার কিছুই থাকবে না। এটা যত তাড়াতাড়ি পারো তোমরা এটা করে নাও। এবং আমি পাশাপাশি একটা কথা বলছিলাম যে ভাই, যে গাভীটা দুধ দেয়, এই গাভীটাকে তোমরা খেতে দাও। গাভীটার যেন দুধ বন্ধ না হয়, গাভীটার দুধ যেন অব্যাহত থাকে, তোমরা যেন খেতে পারো। গাভীটাকে তোমরা অভুক্ত রাখো না। এটা যে আমি বোঝাতে চাইছিলাম যে তোমাদের যে টার্গেট, তোমাদের যে লক্ষ্যমাত্রা, তোমাদের যে পরিমাণ পাথর ওঠা কথা, তোমরা তার চেয়ে বেশি দিবে। You have to prove your proficiency, you have to prove your skill, যে you are a skill মাইনার, তুমি একজন দক্ষ মাইনার, তুমি একজন দক্ষ শ্রমিক। তোমাকে অফিসটা টার্গেট দিয়েছে, তুমি তার চেয়ে বেশি করতে পারো, তোমার দক্ষতা তোমার প্রমাণ করে দিতে হবে। কিন্তু ভাই, গাভীটা যেন দুধ দেয়, এই দুধটা দেয়া যেন অব্যাহত থাকে, এটা যেন বন্ধ না হয়। যাই হোক, একসঙ্গে অনেক মানুষ থাকলে এটা একটা কি হয়েছে ওটা নিয়ে আমি আর বলতে চাচ্ছি না, সেটা অনেক ইতিহাস। সেখানে তোমরা তোমাদের অনেকে কোর্ট পর্যন্ত গেছে, আইন আদালতে গেছে, কিন্তু ওই আইনটা এমন ভাবে করা হয়েছে যে এইটা আবার করতে গেলে একটা সংসদে আইন পাস করতে হবে, যেটা কঠিন। এবং এই 360 জন মানুষকে তাদের একটা আইন পাস করে নিয়ে
এটা আবার খুব কঠিন কাজ। এমনই একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ফেলে দিয়েছে। এই জিনিসগুলো কেন করা হয়েছে? কেন করা হয়েছে? এই জিনিসগুলো করা হয়েছে এজন্যই যে সমাজে যেন শ্রেণী বৈষম্য থাকে, একটা শ্রেণী যেন উপরে যায় আর একটা শ্রেণী যেন উঠতে না পারে, এবং কিছু মানুষকে যারা ঠকে কিছু মানুষ যেন উপরে যায়। এবং আমাদের এই দেশের যে ধারাবাহিকতা এটা চলতে আছে, আপনারা হয়তো জানবেন আমাদের যে সংবিধান, আর যে সংবিধান যে বইয়ের আলোকে যে আইনের আলোকে বাংলাদেশ পরিচালিত হয়, এখানে বৈষম্য বিরোধী এবং সাম্যের কথা বলা আছে। দেশের জনগণের সাম্যের ভিত্তিতে তারা যেন তাদের সুযোগ সুবিধা পায়।